অহংকারী নুডলওয়ালা। মদন শহরে নুডল বিক্রি করত, কিন্তু ওর বিক্রি বাটা ভালো চলতো না। আজকাল সবাই নুডলের এত বেশি ঠেলা লাগিয়েছে যে কেউ আমার কাছেই আসে না। কাজ খুব মন্দ চলছে, মনে হচ্ছে গাঁয়ে ফিরে যেতে হবে। মদন বউকে নিয়ে গাঁয়ে ফিরে এলো। আচ্ছা, আমরা এখন গায়ে কি করব? নুডল বানানো ছাড়া আর কি বা জানি আমি। তাছাড়া গাঁয়ে একটিও নুডলের ঠেলা নেই, সবাই আমার কাছেই আসবে নুডল খেতে। মদন গাঁয়ে একটি নুডলের ঠেলা লাগিয়ে নিল। গাঁয়ের লোকেরা ঠেলার কাছে ঠিকই আসে, কিন্তু কিছুই কেনাকাটা করে না। ঠেলা লাগিয়ে তো প্রায় 10 দিন হতে চললো, এখন পর্যন্ত কেউ নুডলস খেতে এলো না। সবাই শুধু দেখে চলে যাচ্ছে। এভাবে কি করে চলবে বলো তো? অনেক লোকসান হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু তো করতেই হবে, নইলে মজদুরি করতে হবে। মদন পরামর্শ করতে বন্ধু রঘুর কাছে গেল। তাহলে কি ঠিক করলে? আমার বাল্য বন্ধু রঘু বলল, গাঁয়ের লোকেরা জানে না যে চাউমিন খেতে কেমন, তাই ওরা চাউমিন কিনতেও আসে না। গাঁয়ের লোকেরা চিন্তা ভাবনা না করে টাকা খরচা করে না। তাহলে কি করে এদের কাছে চাউমিন বিক্রি করা যায়? আগামী পরশু এই গ্রামেই রঘুর বিয়ে। আমি ভাবছি বিয়েতে গাঁয়ের লোকেদের ফ্রিতে নুডল খাইয়ে দেব। এতে গাঁয়ের লোকেরা নুডলের স্বাদ বুঝতে পারবে। এতে মনে হয় আমাদের কাজ হয়ে যাবে। আরে বাহ, এ তো খুব সুন্দর উপায়। মদন রঘুর বিয়েতে সবাইকে ফ্রিতে নুডল খাওয়ালো। সবারই নুডল খুব ভালো লাগলো, আর এরপর থেকে সবাই নুডল খেতে মদনের ঠেলায় আসতে শুরু করলো। কি বলেছিলাম আমি, একবার স্বাদ বুঝে নিলে এরা বারবার আসবে তোমার নুডল খেতে। এভাবেই ধীরে ধীরে মদনের কাজ এগুতে লাগলো। কিছুদিনের মধ্যেই মদনের ঠেলার সামনে ভিড় বাড়তে লাগলো। আরে মদনদা, আমরা তো জানতামই না চাউমিন খেতে কেমন, কিন্তু আজ তোমার হাতে চাউমিন খেয়ে খুব ভালো লাগলো। তোমার হাতের অনেক গুণ, খুব ভালো হয়েছে খেতে, বাহ বাহ। এসব দেখে শুনে মদনের মনে লোভ বাড়তে থাকে। নিজের বানানো নুডলসের উপর অহংকার করতে শুরু করলো। তারপর ও নুডলসের দাম দ্বিগুণ বাড়িয়ে দিল। দাম বাড়ানোর সাথে সাথে লোকেরা নুডলস কেনা বন্ধ করে দিল। কিছুদিনের মধ্যেই ওর কাজ বন্ধ হয়ে গেল। কি হয়েছে? কেউ নুডলস খেতে আসছে না কেন? মদন, আমি তোকে আগেই বলেছি, গাঁয়ের লোকেরা অনেক ভেবেচিন্তে টাকা খরচা করে। দাম কম না করলে কেউ নুডল খেতে আসবে না। মদনের অহংকার ততক্ষণে ভেঙে গেছে। ও দাম কম করার সাথে সাথে সবার সাথে মিষ্টি ব্যবহার করতে শুরু করলো, আর ধীরে ধীরে বিক্রিও বাড়তে লাগলো। এক নদীর পাড়ে জেলেদের বস্তি ছিল। জেলেরা মাছ ধরে বাজারে বিক্রি করত। সমরের বাবা সব সময় ওকে মাছ ধরতে যেতে বলতো, কিন্তু ও শুধু রান্না করতে আর খেতে ভালোবাসতো। মাছ ভাজা ওর খুব প্রিয় ছিল। একদিন সমরের বাবা ওকে বলল, দেখো বাবা, আমরা জেলে, আমি এখন বুড়ো হয়ে গেছি, তুই এখন মাছ ধরতে শুরু কর। এভাবে শুধু রান্না করে খেলে তো হবে না। তুমি চিন্তা করো না বাবা, সময় এলে আমি সব সামলে নেব, আমাকে এখন মাছ ভাজা খেতে দাও। সমরের কোনো পরিবর্তন না দেখে ওর বাবা মনে মনে এক বুদ্ধি করে নদীতে যাওয়া বন্ধ করল। বাবা, আজ তুমি মাছ ধরতে যাওনি? সমরের বাবা চুপ করে রইল। নে বাবা, খেয়ে নে। এ কি মা, সবজি? আমি খাবো না, তুমিই খাও। আমার জন্য আমি মাছ ভাজা বানিয়ে নিচ্ছি। বাবা, আজ ঘরে মাছ নেই, আজ থেকে এই খেতে হবে তোমায়। কি? সবজি? আমি খাবো না মা। না বাবা, এভাবে বলো না। আজকাল তোমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, কিছুদিন জিরানো দরকার। মাছ ধরতে গেলে শরীরটা আরো খারাপ করবে। এতই যদি তোমার মাছ খাওয়ার ইচ্ছে, তাহলে গিয়ে ধরে নিয়ে এসো। মার মুখে একথা শুনে সমর আশ্চর্য হয়ে গেল। ভাবল, কি এখন আমাকে মাছ ধরতে যেতে হবে? ঠিক আছে, আজ সবজি দিয়েই খেয়ে নাও, তোমার তো খিদে পেয়েছে। সমরের খুব খিদে পেয়েছিল, তাই চুপচাপ খেয়ে নিল। কিন্তু অল্প দিনের মধ্যেই সবজি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়ল। কি ব্যাপার, খাচ্ছ না কেন? না মা, খেতে ইচ্ছে করছে না।
আমি আজ মাছ ধরতে যাব। সত্যি তুই মাছ ধরতে যাবি? হ্যাঁ মা। তাহলে শোন, বলো মা। মাছ একটু বেশিই ধরিস, যাতে আমরা সেটা বাজারে বিক্রি করতে পারি। ঠিক আছে মা, আমি বুঝে গেছি। আমাকে বাবার কাজে সাহায্য করতে হবে। সমর নিজের দায়িত্ব বুঝতে পেরেছে বলে ওর বাবার খুশির সীমা রইল না। একদিন এক কুমোর রতনপুরে মাটির কলসি বেচতে এলো। ওর নাম বিশু। ও জোরে জোরে হাঁকতে লাগলো। মাটির হাঁড়ি নিন, হাঁড়ি, নানান রঙের মাটির হাঁড়ি নিন। বিশু খুব পরিশ্রম করে হাঁড়িগুলো বানাতো। হাঁড়িগুলোতে রং বেরঙের নকশা করা থাকতো। কিন্তু এই গ্রামে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও একটিও হাঁড়ি বিক্রি হলো না। বিশুর চিন্তা হচ্ছিল। আরে এ কি, আজ পুরো দিনে একটিও হাঁড়ি বিক্রি হলো না। ঘরে যাওয়ার সময় হয়ে এলো বলে। বিশু নিজের গ্রামের দিকে ফিরে যাচ্ছিল। রাস্তায় ওর তেষ্টা পায়। খুব তেষ্টা পেয়েছে, কিন্তু এখানে কোনো পুকুর বা নদী তো নেই। একটু এগিয়ে দেখি। কিছু দূর এগোতেই বিশু একটি কুয়ো দেখতে পেল। বাবা, শেষমেশ জল পাওয়া গেল। যাই, একটু খেয়ে আসি। বিশু কুয়োর কাছে পৌঁছে দেখল দড়ি আছে, কিন্তু বালতি নেই। সেই জন্য ও নিজের একটি হাঁড়ি বেঁধে কুয়ো থেকে জল তুলে জল খেল। জল খাওয়ার পর বিশু হাঁড়িটি সেখানেই রেখে দেয়। এটা এখানেই থাক, গাঁয়ের লোকেদের কাজে লাগবে। পরদিন বিশু আবার গাঁয়ে হাঁড়ি বিক্রি করতে এলো। হাঁড়ি নিন, হাঁড়ি, রং বেরঙের হাঁড়ি। ওর হাঁক শুনতেই সবাই ঘর থেকে বেরিয়ে এসে ওর হাঁড়িগুলোকে কিনে ফেলল। এই দেখে বিশু আশ্চর্য হয়ে গেল। বিশু খুশি মনে বাড়ি ফিরছিল। তখনই এক মহিলা বিশুকে বলল, প্রসাদ নাও ভাই। কিসের প্রসাদ বোন? আপনি জানেন না, আমাদের গ্রামে জলের ভীষণ অভাব ছিল, তাই সবারই খুব অসুবিধা হচ্ছিল। সবাই মিলে কুয়োর পুজো পর্যন্ত করেছিলাম। আর জানেন, সকালবেলা কুয়োতে এক জাদুর হাঁড়ি পাওয়া গেছে। কেউ জানে না ওটা কোথা থেকে এসেছে, কিন্তু এ কথা সত্যি যে হাঁড়িটি আসার পরই কুয়োর জল উপচে পড়ছে। পণ্ডিত মশাই বলেছেন যে এক পবিত্র মনের যাত্রী এই হাঁড়িটি রেখে গেছে। আমরা সবাই মিলে ওই যাত্রীর মঙ্গল কামনায় পুজো করেছি। এটা তারই প্রসাদ। বিশু বুঝতে পারল এটা ওর সরল মনে রেখে যাওয়া হাঁড়ির মহিমা। তোতা পাখি আর সোনার কলা গাছ। এক গ্রামে গোপাল নামের এক ফলওয়ালা থাকত। ও তার ফলের বাগানে অনেকগুলো ফলের গাছ লাগিয়েছিল। রোজ সকালবেলা গোপাল গাছের ফল পেড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। গোপালের অভ্যাস ছিল বাজারে যাওয়ার পথে কোনো গরিব লোক পেলে ও একটি কলা দিয়ে দিত। আরে বাহ, গোপাল দেখছি খুবই দয়ালু লোক। রোজকারের মতো গোপাল একদিন সকালবেলা বাগান থেকে ফল পাড়ছিল। তখনই ও লক্ষ্য করল একটি তোতা পাখি বাগানের মাটিতে গর্ত খোঁড়ার চেষ্টা করছে। আরে কি করছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। আমি এখানে একটি বীজ রোপণ করতে চাইছি। এই বীজ থেকে যে গাছটি হবে তাতে সোনার কলা ফলবে। আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। গোপাল তোতা পাখির কথায় বিশ্বাস না করলেও ওই বীজটি রোপণ করে দেয় আর রোজ ওখানে জল দিতে থাকে। তোতা পাখিটি রোজ সেখানে আসতো। কিছুদিন পর সেখানে একটি কলা গাছ গজিয়ে উঠল। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ওই গাছে সুন্দর সুন্দর সোনার কলা ধরতে শুরু করলো। আর তোতা পাখিটি সেই গাছেই এসে থাকতে শুরু করলো। এদিকে সোনার কলা দেখে গোপালের মনে লোভ জাগতে শুরু করলো। একদিন গোপাল তোতা পাখিকে বলল, তুমি ঠিকই বলেছিলে, এই গাছে তো সত্যিকারের সোনার কলা ধরেছে। তুমি এই গাছের অনেক দেখাশোনা করেছো। তুমি এই গাছ থেকে
রোজ একটি সোনার কলা নিয়ে যেতে পারো, এতে তোমার অনেক সাহায্য হবে। এভাবেই রোজ তোতা পাখিটি গোপালকে একটি সোনার কলা দেওয়া শুরু করলো। আর গোপাল তাই বিক্রি করে অনেক টাকা জমাতে শুরু করলো। কিন্তু রোজ একটি কলা পেয়ে গোপাল খুশি ছিল না। ও সব কলা একসাথে পেতে চাইছিল। যদি এই তোতা পাখিটি মরে যায় তাইলেই ওই পুরো গাছটাই আমার হয়ে যাবে। তখন আমি সব সোনার কলা নিয়ে নিতে পারবো। এই তোতা পাখিটিকে রাস্তা থেকে সরাতেই হবে। এই ভেবে গোপাল একদিন কলাগুলোতে বিষ লাগিয়ে দিল। দূর থেকে তোতা পাখিটি সবকিছুই দেখছিল। আচ্ছা, তাইলে তুমি সব কলা একসাথে নিতে চাইছো? তুমি একজন লোভী। আমি তোমাকে ভালো মানুষ মনে করে তোমার বাগানে এই গাছ লাগিয়েছিলাম, কিন্তু তুমি এটা জানো না যে আমি যদি না থাকি তাইলে এই গাছে সোনার কলা ফলবে না। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তোতা পাখিটির যাওয়ার সাথে সাথেই সেই গাছটি শুকিয়ে গেল আর গাছের সব কলাই ঝরে গেল। গোপাল লোভে পড়ে নিজের ভাগ্য নিজেই নষ্ট করল। Please subscribe.